দর্শক সালাম আলাইকুম। শুরু করছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। সাথে আছি আমি মাহমুদুর রহমান মান্না। আজকের আলোচনার বিষয় জেনজি ও ছাত্র যুব উত্থান। আলোচনার জন্য উপস্থিত আছেন লেখক, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ, যিনি দক্ষিণ এশিয়া, ভূরাজনীতি, ইথনো পলিটিক্স, রাষ্ট্রদর্শন নিয়ে দীর্ঘ সময় ধরে গবেষণা করছেন। আছেন যুগান্তরের সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার। স্বাগত আপনাদের তিনজনকে। জনাব আলতাফ পারভেজ, আপনাকে দিয়ে শুরু করি। দীর্ঘ সময় ধরে আপনি এশিয়ার রাজনীতি নিয়ে গবেষণা করছেন, নিয়মিত লিখছেন। হঠাৎ করেই দক্ষিণ এশিয়াতে রাজনীতিতে যে তরুণদের একটা উত্থান হলো, জেনারেশন জেড বলেন, জেনজি বলেন, মানে এই উত্থানকে কীভাবে দেখছেন? সারা দুনিয়া কাঁপিয়ে দিল প্রায়। ধন্যবাদ। আসলে দক্ষিণ এশিয়ার তরুণরা রাজনৈতিকভাবে অতৃপ্ত, তারই প্রকাশ এটা, যেটা আমরা বলতে পারি শুরুটা শ্রীলঙ্কায় ঘটেছে 2022-এর মার্চ এপ্রিল থেকে, তারপর বাংলাদেশে হলো, তারপর নেপালে, এবং সেই সুনামির ঢেউ এখন ভারতেও ঢুকছে। ভারতে আসলে একটা বিশ্বাসযোগ্য নির্বাচনী ব্যবস্থা থাকার কারণে এটা বিলম্বে সুনামির ঢেউটা ঢুকছে মনে হলো, এবং ভারত একটা বড় দেশ, একটা বিভিন্ন প্রদেশে বিভক্ত, সেই কারণে সেখানে বিলম্ব হলো আমার মনে হয়। কিন্তু কারণগুলো, পটভূমি প্রায় একই রকম। সেটা হলো দুর্নীতি, নিপীড়ন, দম্ভ, রাজনৈতিক দম্ভের বিরুদ্ধে বিদ্রোহ, এটা নিপীড়নের বিরুদ্ধে অসম্মতি, দুর্নীতি, কুশাসনের কারণে। এই যে ভারতে যেটা হলো শিক্ষা নিয়ে, সেটা একদম সরাসরি একটা কুশাসনের ফল। দম্ভের ব্যাপার আমরা বাংলাদেশে দেখেছি, তখন আমাদের শেখ হাসিনার সরকার, ভারতেও সেটা দেখেছি। বিজেপির একটা দম্ভ ছিল গত এক দশক, এবং সব কিছু তোয়াক্কা না করার যে ভঙ্গি ছিল, সেইটার বিরুদ্ধে এই তরুণদের এই আন্দোলন হলো। এই আন্দোলনের আরও অনেকগুলো দিক আছে। সেটা হলো তারা প্রত্যেকেই তাদের লক্ষ্যটা পূরণ করেছে। শ্রীলঙ্কায় প্রধান নির্বাহী পালিয়েছে, পদত্যাগ করেছে, বাংলাদেশে ঘটেছে, নেপালে ঘটেছে, ভারতেও যে মূল আন্দোলনের যে তাৎক্ষণিক লক্ষ্য ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সেইটা ঘটেছে। কিন্তু দিল্লিতে মানে আন্দোলনের সময় প্ল্যাকার্ডে কিন্তু মোদি গভর্নমেন্টের বিরোধিতা ছিল বেশি, এবং সোশ্যাল মিডিয়ায় আন্দোলনের অংশ হিসাবে আন্দোলনকারীরা যেসব লেখা লিখেছে, সেগুলো কিন্তু আরএসএস, বিজেপির মতাদর্শের বিপক্ষে। মানে শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগে কিন্তু আন্দোলনটা সীমিত ছিল না। এবং আন্দোলনের পরে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ পরে ওরা বলছে যে ওরা রাজনীতির ময়দানে থাকবে। তার মানে ওই যে শুরুতে যেটা আমি বলছি, যে একটা অতৃপ্তি, সেটা পূর্ণতা না পাওয়া পর্যন্ত তরুণরা রাজনীতিতে সক্রিয় একটা বর্গ হয়ে উঠছে দক্ষিণ এশিয়া জুড়ে। কিন্তু এখন কি হলো? ছাত্র শিক্ষার্থীদের আন্দোলন তো রইল না। তাদের তাৎক্ষণিক দাবিটা পূরণ হয়েছে, কিন্তু এখন যে অনেকগুলো ঘটনা ঘটছে, এক হলো আজকেও বিহার, উত্তরপ্রদেশ, গোয়া এসব জায়গায় ধরপাকড় অব্যাহত রয়েছে। সোশ্যাল মিডিয়ায় আন্দোলনকারীদের আইডিগুলো ব্লক করা হচ্ছে বা সেগুলো অনুসন্ধান করা হচ্ছে, এবং আরএসএস পরিবারও একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করছে যে এই ককরোজরা মূলত বামপন্থী, এরা মূলত ভারতে মুসলিমদের পক্ষ নিয়ে বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়েছে। অর্থাৎ একটা পোলারাইজেশন, একটা মেরুকরণ শুরু হয়েছে ভারত জুড়ে। যে সরকার বলেছিল না মামলা প্রত্যাহার করবে, হ্যাঁ, কিন্তু পুলিশ তো মামলা প্রত্যাহার করেনি, এবং অনেক আরও বাড়তি অনেক জায়গায় অনুসন্ধান চলছে, গ্রেপ্তার চলছে। মানে রাজনীতিক যে বিরোধটা শুরু হয়েছে, সেটা অব্যাহত থাকবে বলে মনে হয়। এর কারণে মানে এই যে ফেসবুক জুড়ে লেখালেখি, ওখান থেকেও যারা লিখছেন তারা বলছেন এখানেই কি শেষ, নাকি নতুন করে কিছু শুরু হবে, এরকম কথাবার্তা সবার মধ্যে আছে। আর রাজীব বন্দিত সে বলেছেন যে উনি যেখানে যেখানে যাচ্ছেন বা গেছেন, উনি দেখেছেন সবাই বলে এই সরকার সম্পর্কে, আন্দোলন তারা যেটাই করুক। মানে এগুলো থেকে কি মনে হয় যে আসলেই মানে এটা কি শুরু নাকি শেষ, বা এটা কি? না, এটা অব্যাহত থাকবে এটা। এবং শ্রীলঙ্কায়, নেপালে, বাংলাদেশে মানে সরকার পতনের ভিতর দিয়ে এক ধরনের একটা বড় পর্যায়ে শেষ হয়েছে। এই তিন দেশেও অব্যাহত থাকবে নানা আদলে আন্দোলনটা, কিন্তু ভারতে এটা আরও অনেক দিন চলবে। মানে আমার মনে হয় যে তিন দেশে মানে কোনটা কোনটা বলেছেন? সরি,
শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, এই তিনটার পরেই তো ভারতে হলো। এই তিনটা একটা বড় লক্ষ্য পূরণ হয়েছে। ভারতে আমি বলবো একটা সূচনা পর্যায়ে রয়েছে আন্দোলন। এটা তুলনা করা যায় বাংলাদেশের 2018-র পর্যায়ে আমি বলবো। এখানে যে রাষ্ট্র মেরামতের যে আরেকটা আন্দোলন শুরু হয়েছিল যে প্রাথমিক পর্যায়ে, ভারতেরটা এখন বাংলাদেশের ওই পর্যায়ের সাথে তুলনীয়। এটার মধ্যে কোনো বিদেশি প্রভাব আছে, কোনো উস্কানি আছে, মানে এই যে খাবার রাষ্ট্র বিপুল পরিবারে না, সেটা মানুষ, এই ছাত্ররা তো এক একটা পরিবারের সদস্য। এবং নয়াদিল্লিতে যেটা হলো, এরা কিন্তু মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান। এরা সেখানকার ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ছে, কলেজে পড়ছে। এদের মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধুরা সেটা পাঠিয়েছে। এগুলা আসলে প্রচারণা যে এগুলা বাইরের দেশের কোনো উস্কানি বা সহযোগিতা আছে, এটা আমাদের আন্দোলন সম্পর্কেও এখন যেটা বলা হয় সেটাও একটা মিথ্যা প্রচারণা যে এগুলা বাইরের ইন্ধন বা সহযোগিতা আছে। এটা বলা হয়েছে নেপালের ক্ষেত্রেও। আসলে এগুলোর কোনো কেউ বাস্তব প্রমাণ, সাক্ষ্য কিছু দেখাতে পারে। মানে ধরেন কেউ যদি এরকম করে প্রশ্ন করে যে কোনো সংগঠন নেই, কোনো ফিউচার প্ল্যান নেই, এগুলো হঠাৎ করে এই আবেগের উপরই কি হয়ে গেল বা এটা কী আসলে হলো, আমি এখন আপনার সাথে যাচ্ছি না এটা নিয়ে। তবে এইটা আমি প্রশ্ন রাখছি তিনজনের জন্যেই, যে এইটাই এখন আমাদের খুঁজে বার করার চেষ্টা করতে হবে। ধরেন আমরা আমাদের রাজনীতির সবাইকে শিখেছি দলটা আগে বানাতে হবে, কমিটি করো এবং সম্মেলন করো। স্ট্রাকচার না থাকলে কোনো কিছু করা যাবে না, সংগঠন ছাড়া আন্দোলন হয় না। কিন্তু এদের বেলা দেখা যায় জেএনজি কোনো সংগঠনের ধারে না, কোনো স্ট্রাকচার মানে না, ইভেন কোনো ডিসিপ্লিনও মানে না। তারা মনে করছে যেটা অন্যায় তার বিরুদ্ধেই আমাদেরকে প্রোটেস্ট করতে হবে। এনিওয়ে, যারা মাহবুব কামাল, মানে কথা তো অনেকগুলো হয়েই গেল, শ্রীলঙ্কার পরে বাংলাদেশ, এবার নেপাল হয়ে ভারত। দক্ষিণ এশিয়ায় এই অভ্যুত্থান রাজনীতির নতুন প্যাটার্ন সংক্রমণের মতো ছড়িয়ে পড়ছে। ঘটনাগুলিকে একটার সাথে আরেকটা সম্পর্কিত মনে করেন এবং সামগ্রিকভাবে একটা জিনিস দাঁড়ায়। হ্যাঁ, বলছি, আপনার এই যে পরের যে কথাগুলি বলছিলেন ওইটার উত্তরটা একটু পরে দিচ্ছি। এই মানে কেন তারা দল বুঝতেছে না, নিজেরা করছে, একটু পরে বলি। আগে ইন্ডিয়ার কথাটা বলি। সেটা যে ভারতে যে এই যে সরকারের পতন পর্যন্ত আন্দোলন গেল না এবং এক পর্যায়ে থেমে গেল, এটার কারণ আছে। কারণটা হচ্ছে বুর্জোয়া ফিলোসফাররা একটা কথা বলে, সেটা হচ্ছে যে ইফ ইউ কিল এ ককরোচ ইউ আর এ হিরো, ইফ ইউ কিল এ বাটারফ্লাই ইউ আর অ্যান এভিল। হত্যাও করতে হবে, বাটারফ্লাইয়ের পাখা দুটো ছিঁড়ে ফেললে ইউ আর এভিল, কিন্তু ককরোচ মেরে ফেললে এইটা কোনো ব্যাপার না, এইটা মানে হিরোইক কাজ। অথচ দুটারই কিন্তু প্রাণ আছে। বাংলাদেশে এই যে সরকারের পতন হলো, এটা হচ্ছে আওয়ামী গভর্নমেন্ট কিল্ড সো মেনি ককরোচেস। ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিড নট কিল এ সিঙ্গেল ককরোচ। যেগুলো মারা গেছে এটা রাষ্ট্র করা নেই, ঠিক আছে? তো যেহেতু হত্যা হয় নাই, সেহেতু এইটাকে অ্যাক্সেলারেট করা, এটাকে অ্যাগ্রিভেট করার মতো কোনো কারণ তারা খুঁজে পায় নাই। দেখেন, হত্যা কিন্তু একটা বড় ব্যাপার। একটা সিঙ্গেল হত্যাও কখনো কখনো একটা বিশাল চেঞ্জ আনিয়ে দিতে পারে। যেমন ধরেন মিলন হত্যা, না, এরশাদ পতন হয়ে গেল। আবু সাইদের হত্যা, ওয়ান সিঙ্গেল ডেথ। হ্যাঁ, ইভেন ধর 16-এর মুভমেন্ট কী হয়েছে, আসাদের হত্যার মধ্য দিয়ে এটা স্পার্ক করে গেছে। অবা দি আদার ওয়ে রাউন্ড, আপনি যদি দেখেন যে 69-এ 75-কে হত্যা না করা হলে কিন্তু ছাত্রলীগ আর ওইভাবে নামতে পারতো না, যেভাবে এনএসএফ তাদেরকে কর্নার করে রাখছিল। সো হত্যাটা রাজনীতিতে একটা বড় ব্যাপার। তো যেহেতু শেখ হাসিনা গভর্নমেন্ট মানে ককরোচ মেরেছে অনেক, হ্যাঁ, সেহেতু টিকতে পারে নাই। হ্যাড মোদি গভর্নমেন্ট কিল্ড আপনার ককরোচেস অ্যাটলিস্ট 5 or 10, তাহলে দেখা যেত এটা অ্যাগ্রিভেটেড হতো। এটা এখানে থেমে গেছে এই কারণে। এখন আপনি যেটা বললেন যে এরা এই কি বলে যে এরা যে একটু ভিন্ন প্যাটার্নের, না, আমরা জেনজিকে একটু ক্যারেক্টার আপনাকে বলি, ধরেন এই যে মনে করিয়ে দিই, দিল্লির যে কৃষক অভ্যুত্থান টাইপের একটা ঘটনা ঘটলো, কি বিশাল ব্যাপার, অলমোস্ট ফেইল্ড, কিন্তু এরা আনপ্রিপেয়ার্ড। হ্যাঁ, বলতেছি আমি জেনজিকে একটু ক্যারেক্টারাইজ করি, না, এটা এজ লিমিটটা কি 97 থেকে 2012, এই তো। তার মানে আপার লেভেলটা হচ্ছে 29 আর নিচের লেভেলটা হচ্ছে 14। এই তো এজ গ্রুপ, তাই না, জেনজি যেটাকে আমরা বলতেছি।
এই গ্রুপটার দি ডেমোগ্রাফিক কোহর্ট অফ দিস, মানে এই যে ডেমোগ্রাফিক কোহর্ট, এইটার ক্যারেক্টারাইজেশনটা হচ্ছে আপনার একটা হচ্ছে আপনার কি বলে যে ডাইভার্সিটি, সেটা হচ্ছে ওরা বৈচিত্র্য পিয়াসী, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ইকুইটি, এটা ন্যায়পরায়ণ, এদের মধ্যে এক ধরনের ইনহেরেন্ট একটা মানে ইকুইটির কাজ করে। আর থার্ড হচ্ছে সোশ্যাল চেঞ্জ, তারা সামাজিক পরিবর্তন আকাঙ্ক্ষা করে, হ্যাঁ, এই গ্রুপটা। ফলে যেহেতু তারা ডাইভার্স প্লাস হচ্ছে ইকুইটিতে ইকুইটি তাদের মধ্যে কাজ করে এবং সোশ্যাল চেঞ্জ কাজ করে, তখন তারা আর অন্য কিছু ভাবে না। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা কিন্তু আগামীর যে ভবিষ্যৎ না, সেইটা কিন্তু আরও ভয়াবহ হবে। কীরকম আমি বলি, এটা তো গেল জেনজি না, আপনি জেনারেশন আলফা যেটা মানে যেটাকে কি বলা হচ্ছে যে 2010 থেকে 2024 মধ্যে যারা জন্ম নিচ্ছে জেনারেশন আলফা, এরা আপনার এদের এজ লিমিট হচ্ছে 16, মানে 16 এরা কিন্তু মানে কনফাইন্ড ইন অর সারাউন্ডেড বাই আপনার এটাকে কি বলে গ্লোবাল স্মার্টনেস, স্মার্ট কি বলে যে টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর মধ্যে কিন্তু এরা কনফাইন্ড হয়ে যাবে। তার চেয়েও ভয়ঙ্কর হচ্ছে আপনি জেনারেশন যেটা বিটা, এগুলো তো যে ল্যাটিন আর কি, জেনারেল বিটাটা আরও ভয়ঙ্কর। সেটা হচ্ছে এটা 2025 থেকে 2039 পর্যন্ত যারা জন্মাবে, এবং এইখানে একটা মেজর টেকনোলজিক্যাল শিফট হবে, হ্যাঁ। এবং এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লাস হচ্ছে অটোমেশন, এইটা উইল বি ডিপলি ইন্টিগ্রেটেড ইন দেয়ার পার্সোনাল লাইফ, ইন দেয়ার কি বল ডেইলি লাইফ অ্যান্ড অলসো ইন দেয়ার এডুকেশন, ঠিক আছে। একটা বড় ধরনের টেকনোলজিক্যাল শিফট হবে, এবং সেটা কিন্তু আরও ভয়ঙ্কর হবে। ফলে আমরা জানি না কোথায় আমরা উই আর হেডিং টুয়ার্ডস, কোথায় আমরা যাচ্ছি সেটা না। আমি যেটা বলি যে কেন জেনজিরা কেন এরকম হচ্ছে আর কি, এইটার আমার একটা ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে যে ওরা তো নেটের কারণে গ্লোবালি কানেক্টেড, তাই না, গ্লোবালি কানেক্টেড। তো ওরা দেখতেছে যে যেহেতু ওদের মধ্যে একটা ন্যায়পরায়ণতা আছে, ওরা দেখতেছে ইন ইউরোপ অ্যান্ড ইন আমেরিকা লোকজন ভালো আছে, হ্যাঁ, তাদের তেমন কোনো নাই। আর আমাদের থার্ড ওয়ার্ল্ডে যেটা হয়েছে, আমাদের থার্ড ওয়ার্ল্ডে তো আসলে এটা দিস ইজ নট সিভিলাইজেশন, হ্যাঁ, মানে এ সিস্টেম দ্যাট কম্পেলস দ্য জেনারেল পিপল টু পে টু এক্সিস্ট, টু ওবে টু সার্ভাইভ অ্যান্ড টু কম্পিট টু ইট, খেতে, মানে টিকে থাকার জন্য এখানে পে করতে হয় ইন কাইন্ড অফ ক্যাশ, মানে জেনারেল পিপুল বলতে বলি। সার্ভাইভ করার জন্য ওবে করতে হয়, মান্য করতে হয়, আর খাবারের জন্য প্রতিযোগিতা করতে হয়। এই যেমন ধর টিসিবি লাইন, বিশাল লাইন। তো দিস ইজ নট সিভিলাইজেশন। এইটা একজন বলছে দিস ইজ থার্ড ওয়ার্ল্ডের, এইটা সিভিলাইজেশন না, ইট ইজ এ প্রিজন উইথ শপিং প্রিভিলেজ। এটা একটা কারাগার, এখানে একটা শপিং প্রিভিলেজ আছে যে তোমার যে টাকা থাকে কিনে নাও, দিস ইজ এ মানে শপিং কি বলে মল আর কি। তো ফলে এরা দেখতেছে না, এই যেহেতু তাদের মধ্যে একটা ন্যায়পরায়ণ একটা সাইকি আছে, দেখতেছে যে মানে ইউরোপ আমেরিকার ইন কন্ট্রাস্ট টু ইউরোপ আমেরিকা, আমাদের যে থার্ড ওয়ার্ল্ডের যে সমস্ত, ইভেন ইন সাউথ আমেরিকা দেখেন, ওখানেও কিন্তু শুরু হয়েছে আর কি। ফলে দিস ইজ নট সিভিলাইজেশন। আমরা যদি একটা সিভিলাইজেশনের একটা ইউনিফর্ম রূপ না নিতে পারি, হ্যাঁ, এরা তো চিন্তা করে, এরা তো মানে ধরেন যে এজ লিমিট তো 29, তো 29-এ দে আর ম্যাচিওর এনাফ টু মানে কি অ্যানালাইজ এ সিচুয়েশন, তাই না। এবং যেহেতু ওয়েল কানেক্টেড, গ্লোবালি ওয়েল কানেক্টেড, তারা আপডেট থাকতেছে কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো ফলে এটা কি বলে যে একদিক থেকে সব এটা হয় কি, এটা একটা নেগেটিভ দিকটা বলি মনে হয় একটু, সেটা হলো যে এরা কিন্তু সফল হচ্ছে, কিন্তু এইটা ক্যারি ফরওয়ার্ড করতে পারতেছে না, ঠিক আছে। যেমন ধরেন আমাদের 5ই আগস্টে না, 5ই আগস্টে জেনজিরা লিড করছে, কিন্তু নেতৃত্ব চলে গেল বিএনপির কাছে। ইভেন ইন নেপাল এটা করতে পারলো না। তারপরে ধরেন যে শ্রীলঙ্কা বলেন, ইন্ডিয়াতে ধরেন যে ওরা সামাল দিয়ে ফেলছে। এটার কতগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে আপনার ওই যে সাইমন বলিভারের একটা কথা আছে, আপনি তো নিশ্চয়ই জানেন, ল্যাটিন আমেরিকার 5টা দেশের মুক্তিদাতা, ওনার একটা বিখ্যাত কথা আছে, রেভলিউশন ডিভাউটস ইজ ওন চিলড্রেন।
বিপ্লব তার নিজের সন্তানদের খেয়ে ফেলে। যেমন 71 আমরা কি দেখছি, 71 এটা বিপ্লব যদি আমরা ধরি, তাইলে অনেকে আর্ম জমা দেয় নাই, অনেকে মানে মোর দেন 50% জমা দেয়। এই আর্ম দিয়ে নানা রকম অপকর্ম হয়েছে, হ্যাঁ, এবং অনেকে ডিরেল হয়ে গেছে। 5th অগাস্টের পরে এটাও একটা যদি বিপ্লব ধরি, এটা তো গণ অভ্যুত্থান বড় ধরনের, তারপর দেখেন এটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারলো না, অনেকে কিন্তু ডিরেল হয়ে গেছে। হ্যাঁ, এইটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে আপনার বিরোধী দলে থেকে আপনার আন্দোলন রচনা করো যত সহজ, যখন আপনার দায়িত্ব আসবে সেটা কিন্তু অনেক কঠিন। বিরোধী দলের এজিটেট করা যায়, সহজে এজিটেট করা যায়। যেমন ধর বঙ্গবন্ধুর কথা বলি আমি, না, উনি বিরোধী দল থাকে সাকসেসফুল এনাফ, এজিটেট করছে ইত্যাদিতে। যখনই রিকনস্ট্রাকশনের প্রশ্ন আসলো তখন কিন্তু এটার সাথে আর কোপ উইথ করতে পারলো না। এজিটেট করা অনেক সোজা, বাট আপনি যখন কি বলে যে বাস্তবতার সঙ্গে মিলিয়ে আপনাকে যখন পুনর্গঠন করতে হবে, সেটা কিন্তু খুব কঠিন কাজ। এইটা একটা আমি মনে করি এইটা একটা এই টেকনোলজি বলেন আর দক্ষতা বলেন, জেনজিদের এটা নাই। আমি আসবো আবার আপনার কাছে, আপনি আমার পয়েন্টগুলো খেয়াল রাখেন, আবার আসবো তখন বলতে পারবেন। আমাকে একটা রাউন্ড বিরতির আগে কমপ্লিট করতে হবে। সাকিব বারবার মানে দুইজনের কথা তো শুনলেন, আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচক এবং যারা শুনছেন। হ্যাঁ, মূল্যায়ন হচ্ছে যে নতুন একটা মানে স্ট্রাকচারে আসলে আন্দোলনগুলো হচ্ছে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় তো শুরু হয়েছে, এর প্রভাব পশ্চিমেও হয়তো কখনো ছড়িয়ে পড়তে পারে, কিন্তু সেটারও অবশ্য ফর্ম আবার ডিফারেন্ট হবে স্বাভাবিকভাবেই। এখানে যে শুরুটা হলো শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ, বাংলাদেশের পরে নেপাল এবং তারপরে এখন সেটার ঢেউ তো ভারত পর্যন্ত চলে গেছে। মানে আরব বসন্তকে এটার মধ্যে ফেলতে চাইছেন না? না, এইটার প্যাটার্নটা পুরোপুরি আলাদা, এটা প্যাটার্নটা আলাদা। আর আমি আলতাফ পারভেজ ভাইয়ের একটা বক্তব্য একটু অ্যাড্রেস করি। আলতাফ ভাই যেটা বলছিলেন যে ভারতে যে পর্যায়টা, ওই পর্যায়টাকে আমাদের 2018-তে আমরা যে ইনিশিয়েট করেছিলাম, মানে এই কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন, দুটো ব্যাপার ছিল তখন এই ছাত্রদের বা তরুণদের। কিন্তু আমি মনে করি যে ভারতে এটা আবার একটু সেই সময় থেকে এগিয়ে গেছে, কিন্তু তখন আমাদের আন্দোলনকারীদের ব্যাপারটা এমন ছিল, যেমন তারা একটা সেফগার্ড চেয়েছিল, সামনে শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি নিয়েও তারা আন্দোলন করেছে, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, এটা ছিল তাদের স্লোগান। ফলে ওই জায়গা থেকে কিন্তু ভারতের মানে জেনজি এখনকার যেটা, এটা সংক্রমণের মতো ছড়িয়েছে, তো এই কারণে সাহসটাও সংক্রমণের মতো করে ছড়িয়েছে। ভয় যেমন একটা সংক্রমণের মতো ছড়ায়, সেরকম সাহসটাও ছড়ায়। ফলে দক্ষিণ এশিয়া যেটা হয়েছে, এটা হলো এক ধরনের সাহসের সংক্রমণ হয়েছে, এবং এই সংক্রমণটা ছড়াতে ছড়াতে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আসলে ভারতেও আসলে মানে এর আগের যে 3টা ঘটনা, সেই 3টা ঘটনা যেই জায়গায় নিয়ে গেছে সেই জায়গায় যে যাবে না সেটা আসলে এখন বলা যায় না, কারণ যে অবস্থা পর্যন্ত আসলে তারা গেছে। আর মানে জেনারেশন জেডের যে ব্যাপারটা, এখন তাদের ভেতরে ন্যায়পরায়ণতা কতটা আছে বা নাই সেটা হয়তো বা মানে তাদের তো বয়সের একটা লিমিটেশনের ব্যাপার আছে। 97 থেকে মানে 1997 থেকে 2012, তার মানে 29 থেকে এদিকে আমরা হয়তো পাচ্ছি 14 বছর পর্যন্ত। ফলে এই মানুষগুলো তাদের মানে পরিণত পর্যায়ে গিয়ে ন্যায়পরায়ণতার কোন জায়গায় থাকবেন সেটা একটা দেখার বিষয়। বাংলাদেশে তো একটা উদাহরণ আছে যে একটা সময় তাদের হাতে ক্ষমতা এসছে, ক্ষমতার খুব কাছাকাছি এসছে, এবং তারপর নানান প্রশ্নও তৈরি হয়েছে। যাই হোক, ফলে ন্যায়পরায়ণতার বিষয় থেকে আমি বেশি করে মনে করি যেটা, যে এখানে ক্রনিক ক্যাপিটালিজমের বিরুদ্ধে তাদের এক ধরনের দাঁড়ানোর একটা বিষয় আছে, যে যেখানেই আসলে ক্রনিক ক্যাপিটালিজম সে দেখতে পাচ্ছে রাষ্ট্র কাউকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে নিজের মানুষদেরকে, এই স্বজনতোষী বিষয়টাকে আসলে তারা নিতে পারছে না। কিন্তু আবার আমরা কিছু ঘটনা দেখছি, যেমন বাংলাদেশ এবং নেপালে আমরা মোটামুটিভাবে দেখছি যে আবার যখন তারা ওই জায়গাতে যেতে পারছে, তখন তাদের মধ্যেও আবার ঠিক ওই ক্রনিক ক্যাপিটালিজমের একটা ব্যাপার আবার চলে আসছে। ড্যারেন অ্যাসোমেগ্লু এবং জেমস রবিনসন তাদের লেখা একটা বই আছে, হোয়াই নেশনস ফেইল। ওখানে মানে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এবং এক্সট্রাকটিভ ডেভেলপমেন্টের পার্থক্য মানে দেখানো হয়েছে, এবং সেখান থেকে আসলে হোয়াই নেশনস ফেইল বিষয়টা এসছে। যাই হোক, তো বাংলাদেশে এবং শ্রীলঙ্কা বা নেপালে যদি আমরা দেখি, এখানে যেটা হয়েছে যে এখানে আসলে ডেভেলপমেন্টের নামে ডেভেলপমেন্টটা হয়েছে, কিন্তু সেটা হচ্ছে এক্সট্রাকটিভ ডেভেলপমেন্ট, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হয় নাই। এইটার বিরুদ্ধে আসলে দাঁড়ানোর এক ধরনের মানসিকতা এই জেনজির ভেতরে আসলে আমরা দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বেশি যেটা ট্রিগার করে সেটা হলো মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার। 60-70-এর দশকে একটা সময় ছিল যখন বামপন্থী রাজনীতির দিকে মানে ছাত্র সমাজের ব্রাইট স্টুডেন্টদের তারা সবাই মানে আগুন দেখেও ঝাঁপ দিচ্ছে,
মানে আমরা সে সময় তো নকশালবাড়ি পর্যন্ত দেখেছি যে মানুষ মানে জানতে পারছে যে আমি এখানে গেলেই হয়তো আমার মৃত্যু অবধারিত, তারপরেও তারা গেছে সেখানে। কিন্তু তখন যেটা মানে ছিল না, যে এই অভাবটা ছিল, সেটা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম এই যে একত্রিত করে ফেলার যে জায়গাটা তৈরি করেছে, আপনাকে 10 দিন আগে কোনো একটা কর্মসূচি ঘোষণা করতে হচ্ছে না। ইনফ্যাক্ট আপনি আগের দিনে ঘোষণা করার দরকার নাই। আপনি যদি মোটামুটি 3 ঘন্টা আগে একটা কর্মসূচি ঘোষণা করেন, আপনি একটা লাইন লিখে দিবেন, অমুক জায়গায় অমুক সময় এই কর্মসূচি। এটা ছড়িয়ে পড়ছে, এবং এটা ছড়িয়ে পড়ছে শুধুমাত্র ওই আন্দোলনকারীদের মধ্যে না, পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে, এবং আপনি কোনোভাবে এটাকে ঠেকাতে পারবেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনি লাঠিচার্জ করে এটা ঠেকাতে পারবেন না, কারণ হচ্ছে এটা যে ছড়িয়ে পড়বে, যদি রাষ্ট্রযন্ত্র চায় যে আমি এটা ঠেকাবো, তাদের যে প্রসেসগুলো আছে তার থেকেও আবার এটা যে ঠেকানো যাবে না, সেটা করবার জন্য এই জেনজির হাতে মাধ্যম দিয়ে তারা যোগাযোগ করেছে, সেই মাধ্যম বন্ধ করেও তো পারেনি। না, মাধ্যম বন্ধ করার সুযোগ নাই। এর কারণ হলো যে আপনি ইন্টারনেট বন্ধ করলো না। ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল বাংলাদেশে, তো আমরা দেখেছি ভারতেও ইনফ্যাক্ট কিছু সময়ের জন্য নেপালে তো অভ্যুত্থানটা শুরুই হলো ইন্টারনেট বন্ধের বিরুদ্ধে আন্দোলনটা শুরু হলো। মানে বিষয়টা যেটা বলছিলাম, যে আপনি যখন এই ধরনের কোনো কিছু করবেন, তখন অল্টারনেটিভ অপশনগুলো জেনজি আমরা যাদেরকে বলছি, বা এই যে প্রজন্ম, তাদের জানা আছে। ফলে আপনি নানান কিছু ব্যবহার, আমরা তো ছোটোখাটো কিছু জিনিস জানি, যেমন ভিপিএন ব্যবহার করে আপনি নানান কিছু করতে পারেন। আপনাকে হয়তো ঠেকাবে একটা সাইটে, আপনি ঢুকতে পারবেন না, কিন্তু আপনি ভিপিএন ব্যবহার করে আবার ঢুকতে পারবেন। এই যে নানান টেকনোলজির সাথে তাদের যে অভ্যস্ততা প্রতিনিয়ত, এটা আসলে আপনার ওই যে 60-70 দশকের যে মানে ছাত্রদের ভেতরে যেটা ছিল বামপন্থী রাজনীতির দিকে বিশেষ করে, সেটা সেই জোশটা হয়তো বা এখন তার থেকে যদি কমও হয়ে থাকে, সামাজিক যোগাযোগ মাধ্যম সেটাকে আরও অনেক বেশি করে তাদেরকে একত্রিত করেছে, এবং এই কারণে আসলে তারা সাহসটা পেয়েছে। আর যেটা শুরুতে বলছিলাম, যেটা আসলে সাহসটা সংক্রমণের মতো করে ছড়িয়েছে, কারণ প্রত্যেকটা জায়গায় তারা সাকসেস দেখেছে। যেখানে তারা যেটা দাবি করেছে শেষ পর্যন্ত সেটা হয়েছে। শ্রীলঙ্কাতে তারা রেজিম পরিবর্তনের দাবি তুলেছিল, পালাতে হয়েছে তখন রাজাপাকসে ব্রাদার্স। বাংলাদেশে তারা রেজিম পরিবর্তনের জায়গায় যখন গেছে, মানে যেদিন ঘোষণা হয়েছে তার 3 থেকে 4 দিনের মধ্যে তাকে পালাতে হয়েছে। এবং ঘোষণার আগে থেকে এটা আসলে আলটিমেটলি এক দফার দিকেই ছিল, শেখ হাসিনার পদত্যাগ বা রেজিম পরিবর্তনের দাবিটাই ছিল। কিন্তু যখন ঘোষণা হয়ে গেছে, তারপরে আর তাদেরকে 5টা দিনও ওয়েট করতে হয় নাই। ফলে সাকসেসগুলো তারা দেখতে পাচ্ছে। নেপালেও তো একই ঘটনা ঘটেছে। ফলে ভারতে এই জেনজি এখন একটা সাকসেস দেখে ফেললো। তারা যে পর্যন্ত দাবি করেছে সে পর্যন্ত অ্যাচিভ হয়েছে। এরপরে তাদের ওপরে যদি দমন নিপীড়নের যে ব্যাপারটা, তাদের তো আরও 2টো দাবি ছিল, যে যারা আত্মহত্যা করেছে ওই পেপার লিক হওয়ার কারণে মেডিকেল ভর্তির, তাদের পরিবারকে 1 কোটি টাকা করে একটা করা এবং ক্ষতিপূরণ দেওয়া। আরেকটা হলো যে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না। সম্ভবত নরেন্দ্র মোদী সরকার হয়তো বাংলাদেশ থেকে কিংবা নেপাল থেকে, শ্রীলঙ্কা থেকে হয়তো শিক্ষা নিয়েছে যে না, অন্তত এইটুক পর্যন্ত আছে ভাই, ঠিক আছে, আমার পর্যন্ত না আসুক। হয়তো এই জায়গাতে তিনি হয়তো বা ওইটুকু ব্যবস্থা নিয়েছেন যে না, শিক্ষা তো নিয়েছে এবং একজন তো আমার এখানেই আছে, ফলে হয়তো সেখান থেকে শিক্ষা নিয়েছে। কিন্তু বাকি শিক্ষাটুকুও তার আসলে নেওয়া দরকার। যদি না নেয়, তাহলে আসলে ভবিষ্যতে এটা নরেন্দ্র মোদী সরকারের জন্য একটা ভয়াবহ পরিণতির দিকে যেতে পারে। এবং থ্যাংক ইউ। আবার আসবো আপনার কাছে। দর্শক, বিরতি নিচ্ছি, থাকুন আমাদের সঙ্গেই। দর্শক, ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। যারা আলতাফ পারভেজ, আবার আপনার কাছে আসি। সাকিব আনন্দ যখন বলছিলেন, তখন বললেন যে উনি ইউরোপে এরকম সম্ভাবনা দেখেন। আপনি দেখেন, মানে আপনার মনে হয় যে ইউরোপে এরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে? না, আমি মনে করি যে যেসব দেশে বিশেষ করে কলোনিয়াল রাষ্ট্র কাঠামো রয়েছে, জনগণের সাথে রাষ্ট্রের বা সরকারের সম্পর্কটা যেখানে এখনো প্রভু এবং বৃত্তের মতো, সেই দেশগুলোই এই ধরনের ঘটনা বেশি ঘটবে বা ঘটছেও। দেখুন, আমাদের দেশে, নেপালে, শ্রীলঙ্কায়, মিয়ানমারে এবং ভারতে, এইসব জায়গায় প্রশাসনের ধরনটা এখনো কলোনিয়াল ধাঁচে রয়ে গেছে। ফলে এখানে এটা বেশি ঘটছে। এবং সেই কারণেই দেখুন, আপনি একটু আগে বলছিলেন যে এই তরুণদের এই আন্দোলনের তত্ত্বের দেখছি না, কিন্তু আসলে তত্ত্ব আছে। আমি আপনাকে উদাহরণ দিতে পারি। দেখুন, শ্রীলঙ্কায় আন্দোলনের সময় 2টো শব্দ খুব উচ্চারিত হতো, সিস্টেম চেঞ্জ। সব তরুণ, আমাদের এখানে আন্দোলনের শেষ দিকে রাষ্ট্র সংস্কার। ভারতেও এবার অ্যাকাউন্টেবিলিটি। ভারতের তরুণরা এখন বলছে যে সাংবিধানিক
যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আমরা এই মুহূর্তে এগুলোর অ্যাকাউন্টেবিলিটি চাই। ফলে এবং তারা আম্বেদকরের ছবি নিয়ে আন্দোলন করছে, খেয়াল করুন, গান্ধীর ছবি নিয়ে আন্দোলন করছে। আমাদের এখানেও গ্রাফিতিগুলো দেখুন, গ্রাফিতির বক্তব্যগুলো যদি আমরা অ্যানালিসিস করি, সেখানে কিন্তু একটা তত্ত্ব আছে, একটা দৃষ্টিভঙ্গি, একটা রাজনীতি মনস্কতার ছাপ আছে। আমি কামাল ভাইয়ের এই জন্য একটা বক্তব্যের সাথে একটু সামান্য দ্বিমত করব, যে সব দেশে কিন্তু এই বিপ্লবী মুহূর্তটা ব্যর্থ হচ্ছে না। আপনি যেটা বললেন যে এরা, নেপালে কিন্তু ওরাই সরকার গঠন করেছে পুরোপুরি এবং নির্বাচনে ব্যাপকভাবে বিজয়ী হয়েছে। শ্রীলঙ্কায় জেবিপি আন্দোলনের শক্তিটাই সরকার গঠন করেছে। বাংলাদেশে ব্যতিক্রম হয়েছে হয়তো, ফলে ব্যর্থ কিন্তু হচ্ছে না। এবং সংস্কারের ক্ষেত্রেও দেখুন, নেপালে যেটা ঘটছে আমাদের পত্রপত্রিকা আসছে না। বালেন শাহ যেদিন শপথ নিয়েছে সেদিনই 100টা সংস্কারের এজেন্ডা ঠিক করেছে, টাইম বেঁধে দিয়েছে। সাকসেস এখনো কম, এটা সত্য, কিন্তু তারা লেগে আছে। শ্রীলঙ্কায় দেখুন প্রায় দেউলিয়া অর্থনীতি থেকে তারা দেশটার অর্থনীতি ফিরিয়ে এনেছে যেভাবেই করুক। এবং এই প্রথম শ্রীলঙ্কার ইতিহাসে সরকারি দল, মানে নির্বাচিত সরকার, যেই দল সরকার গঠন করলো তারা তামিলদের ভোট পেয়েছে। এটা জেবিপি সিংহলীদের দল, মান্না ভাই এটা জানেন ভালো করে, কিন্তু এই প্রথম ইতিহাসে ওরা তামিল এলাকায় ভোট পেয়েছে। তার মানে মানুষ ওদেরকে এখনো বিশ্বাস করছে, ওদেরকে এখনো সুযোগ দিতে চাইছে। এইটা আমি বলবো একটা ইতিবাচক ঘটনা আর কি। এবং দল কেন নেই, মান্না ভাই এটা প্রশ্ন করেছিলেন। দল নেই কারণ এই সবগুলো দেশে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং হলো তরুণদের যে দলের অধীনে পরিবর্তন ঘটেনি। ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতার পরে মিয়ানমারে, বাংলাদেশে এবং ভারতে, পাকিস্তানে, শ্রীলঙ্কা এবং নেপাল নয়, নেপাল ব্রিটিশদের অধীনে ছিল না, কিন্তু সেখানেও কোনো রাষ্ট্রীয় পরিবর্তন ঘটেনি, রাষ্ট্রের সংস্কার ঘটেনি দলীয় সরকারের অধীনে। ফলে দলের উপর ওদের আস্থা নেই। ভারতে এবারের এই যে ককরোচদের সমাবেশ হলেও এখানে কিন্তু দল নির্বিশেষে সব দলের কর্মীরা কিন্তু জড়ো হয়েছিল। এবং দেখুন, কামাল ভাই বলেছে ওদের একটা বড় প্রবণতা প্রযুক্তি নির্ভর, কিন্তু শুধুই প্রযুক্তি নির্ভর নয়। আপনি খেয়াল করুন ওদের যে বক্তৃতাগুলো, তারা যে বক্তৃতা দিচ্ছে সেখানে কিন্তু ইতিহাস চেতনা, রাজনৈতিক চেতনার ব্যাপক ছাপ কিন্তু দেখা যায়। ফলে এরা এমন নয় যে শুধু প্রযুক্তি এবং মানে রাজনীতি শিক্ষা, রাজনৈতিক ঐতিহ্যের জ্ঞান বহির্ভূত প্রজন্ম, সেটা কিন্তু আমরা বলতে পারি না। আসলে আমি বলবো যে বয়োজ্যেষ্ঠ প্রজন্ম এই তরুণ প্রজন্মকে বুঝতে এখনো অনেক সীমাবদ্ধতার পরিচয় দিচ্ছে। মানে তাদের ভিতর তাদের মতো করে একটা ইতিহাস চেতনা, রাজনীতি চেতনা গড়ে উঠেছে এবং তার মূল দিক হলো তারা কলোনিয়াল শাসন ব্যবস্থার অবসান চাচ্ছে, কলোনিয়াল মাইন্ডের অবসান চাচ্ছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। জি, থ্যাংক ইউ। জনাব মাহবুব কামাল, প্রশ্নটা আপনাকেও করছি। মানে বাংলাদেশে এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোতে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে এই যে জেএনজির উত্থান, এই প্রতিরোধ, এটা পশ্চিমে ছড়িয়ে পড়তে পারে বা এই রকম টাইপের পশ্চিমে ছড়িয়ে পড়তে পারে মনে করেন? আমি রেফুট করব না, নিজের কথা বলে বুঝতেছি না। দুটোই করেন। আচ্ছা, আপনার এটার একটা জবাব দিয়ে নেই। দেখেন, ইউরোপে ছড়িয়ে পড়বে কি পড়বে না সেইটা আমি ওই দিকে যাব না, তবে আমেরিকান জেনজিদের প্রতি আমার একটা অ্যাপিল আছে, সেটা আমি বলতে পারি। আমেরিকান জেনজিদের প্রতি সেটা হচ্ছে, দেখেন, সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়াটা না, এইটা হিউম্যান সিভিলাইজেশন ম্যানকাইন্ডের জন্য এটা একটা ট্র্যাজেডি, বড় ট্র্যাজেডি। সোভিয়েত ইউনিয়ন যতক্ষণ ছিল পৃথিবী ছিল বাইপোলার, এটা ভেঙে যাওয়ার পরে ইউনিপোলার হয়ে গেল, এবং ইউনিপোলার এখন তো একটা ইউনিক পার্সোনালিটি ট্রাম্প। ফলে মানে আমেরিকার যে ফরেন পলিসি এইটা চরম ইম্পিরিয়ালিস্ট হয়ে গেছে। আগে কি হতো, যেমন ধরেন যে এই কেনেডি যখন কিউবার উপরে আক্রমণের কথা বললো, তখন ক্রুশ্চেভ সরাসরি বললো যে না, এটা হবে না, একটা ব্যালেন্স ছিল। ইভেন 71 এই যে 7 ফ্লিট ওটা সোভিয়েত ইউনিয়নের একটা চেক অ্যান্ড ব্যালেন্স ছিল, কিন্তু এখন আর চেক অ্যান্ড ব্যালেন্স, ইউনিপোলার, এবং এটা হচ্ছে। এবং এই যে সর্বগ্রাসী হয়ে যাচ্ছে আমেরিকা না, এইখানে আমেরিকান পাবলিকেরও কিছু দোষ আছে। সেটা হলো যে তারা কোনো মানবতাবাদীকে প্রেসিডেন্ট বানাচ্ছে না। আপনি জানেন যে বার্নি স্যান্ডার্স, হি ওয়াজ মানে টুয়াইস রিজেক্টেড হিজ ক্যান্ডিডেটস, না, 2বার তাকে রিজেক্ট করা হয়েছে, অথচ হি ওয়াজ এ হিউম্যানিস্ট। সে হইলে আমেরিকার ফরেন পলিসিটা একটু অন্যরকম হইতে পারত, কিন্তু তাকে দিল না। এবং অস্ত্র ব্যবসায়ীরা এই যে এইসব হিউম্যানিজমকে তারা ইয়ে করতেছে ইত্যাদি।
এখন আমার যে কথাটা সেটা হলো যে, এবং জাতিসংঘ কিছু করতে পারবে না। জাতিসংঘ ধরেন যে ওটা, আমি তো এটা নাম দিচ্ছি বৃষ্টি শেষের রংধনু। হ্যাঁ, এই যে জেনারেল অ্যাসেম্বলি বলেন, সিকিউরিটি কাউন্সিল, দিস অল শুড বি ডিসমেন্টেলড। তার কতগুলি প্রো পিপুল যেগুলি আছে অর্গান, এই যে ধরেন যে ইউনিসেফ, ইউনেস্কো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এগুলি থাকতে পারে। হ্যাঁ, কিন্তু এই যে জেনারেল অ্যাসেম্বলি, সে ক্লাব, সিকিউরিটি কাউন্সিল, এটার মিনিমাম কোনো ইয়ে নাই, মানে এটা যে ফাংশন করবে এটার কোনো বাধ্যবাধকতা নাই। হ্যাঁ, চলতেছে আর কি ভলেন্টারিলি। সো দিস শুড বি ডিসমেন্টেল। সো যেহেতু জাতিসংঘ কিছু করতে পারবে না আমেরিকাকে, সো একটা লাস্ট রিসোর্ট হচ্ছে আমেরিকার জেনজি। এটা আমি বলতে চাই, সেটা হচ্ছে আমেরিকান জেনজিরা যদি এটা বলে যে না, এই ফরেন পলিসি চলবে না, হ্যাঁ, আমরা হোল ওয়ার্ল্ড একটা সিভিলাইজড ইউনিট হিসেবে থাকতে চাই। এবং আগে কিন্তু হয়েছে, লো কি হয়েছে, কিন্তু যেমন প্যালেস্টাইন নিয়ে কিন্তু কিছু কিছু মুভমেন্ট হয়েছে, কিন্তু ব্রড বেসড একটা যে আন্দোলন, হ্যাঁ, সেইটা কিন্তু এখন আমেরিকাতে কোনো ইস্যুতেই হয় নাই। এখন জেনজিরা যদি বলে যে না, এইভাবে এই পৃথিবীকে এইভাবে মানে থ্রেটেন্ড অবস্থায় রাখা যাবে না, আটলান্টিকের ওই পারের পৃথিবীটাও আমাদের পৃথিবী, তাই না, আমরা এটাকে একটা ইউনিট করতে চাই, হ্যাঁ, এবং সভ্যতা বিরোধী কিছু করা যাবে না, এবং সেইভাবে আমাদের সাজাইতে হবে। তাইলে যদি একটা আমেরিকাকে ঠিক পথে আনতে পারে শুধুমাত্র আমেরিকার জনগণ, আর কেউ পারবে না। যে শক্তি সমগ্র পৃথিবীকে 150 টাইমস ধ্বংস করে দিতে পারে, সেই শক্তিকে আপনি কিছুই করতে পারবেন না। সারা পৃথিবী একজোট হলে কিছু করতে পারবেন না। সো আমেরিকাকে ঠিক করার একটাই উপায় আছে, সেটা হচ্ছে আমেরিকার পাবলিক। তারা যদি বলে যে না, মনে করে যে না, এইভাবে চলবে প্রশ্নটা না। হচ্ছে যে আপনি কিরকম সম্ভাবনা দেখছেন যে আমেরিকার অভ্যন্তর থেকে এরকম হতে পারে? হয়তো, হ্যাঁ, হইতে পারে। আমরা আপনি বললেন কিন্তু কথা শুরু করছে যে অ্যাপিল করছে। আমি অ্যাপিল করছি, দ্যাটস গুড, অ্যাপিল করছি। এখন দেখতে পার দেখি না, আমরা তো চাইবো। এখন আমাদের চাইতে তো অসুবিধা নাই, হোক বা না হোক সেটা পরের ব্যাপার। দেখেন, এই আমি একটু আমাদের কো-টকারের একটা করণী শব্দটা যখন ব্যবহার করো না, আমাকে স্ট্রাইক করছে একটু। দেখেন, জেনজিরা না, যেহেতু এটা এজ লিমিট 29, এটাকে আমরা ছাত্র পোস্ট এডুকেশনও বলতে পারি। কতগুলি পার্সপেক্টিভে জেনজিরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে এরা অনিবার্য হয়ে উঠবে, ঠিক আছে, আগামী দিনগুলিতে। আগেও হয়েছে, কিন্তু আমরা খেয়াল করতেছি না। যেমন একটা পার্সপেক্টিভ হয়েছে যে কলোনিয়াল রুল থাকে। আমরা দেখেন, পাকিস্তানি কলোনিয়াল রুলের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি না, এই তো জেনজিরাই করছে বেসিক্যালি। 25 থেকে 30 এরকম। আসম ওরফের বয়স কত, বা আপনার বয়স কত, তাই না? তো ফলে এইটা করছে। আচ্ছা, আর একটা ক্ষেত্রে করবে জেনজিরা, সেটা হচ্ছে যদি টিরানি থাকে, বিট মিলিটারি টিরানি অর সিভিল টিরানি। যেমন ধরেন যে এরশাদের বিরুদ্ধে যে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, এগুলি কিন্তু আমরা খেয়াল করি নাই। পরিষদ যেটা করছে এটা কিন্তু মিলিটারি টিরানির বিরুদ্ধে। আবার শেখ হাসিনার যে রেজিম, সেইটার সিভিল টিরানির বিরুদ্ধে কিন্তু এই জেনজিরা করলো না। এটা একটা হইতে পারে। থার্ড হইতে পারে, যদি কোনো থার্ড ওয়ার্ল্ডের কোনো কান্ট্রিতে যদি দেখে, জেনজিরা দেখে যে মানে কোনো আর্টিকুলেট মিডল ক্লাস নাই, এখানে কোনো পলিটিক্যাল পার্টি নাই, এখানে সিভিল সোসাইটিরা ঠিকমতো কাজ করতেছে না, একটা পলিটিক্যাল ভ্যাকিউম আছে, সেক্ষেত্রে তারা একটা এনলাইটেন হিসাবে, শিক্ষিত শ্রেণী হিসেবে তারা এই ভ্যাকিউমটা পূরণ করতে পারে, যে এখানে কোনো আর্টিকুলেট মিডল ক্লাস কাজ করতেছে না, বা পলিটিক্যাল পার্টি করে, যেটা আসামে আমরা দেখছি। প্রফুল্ল ওই আসামে যখন মানে আর্টিকুলেট মিডল ক্লাসের অভাব দেখলো, তখন প্রফুল্ল মাহান্তের নেতৃত্বে কিন্তু একটা অল আসাম স্টুডেন্ট ফেড একটা মুভমেন্ট হয়েছে। প্রফুল্ল মাহান্ত বিকেম দ্য চিফ মিনিস্টার অলসো। আর একটা হইতে পারে যে জেনজিরা মনে করলো যে একটা নতুন কিছু ট্রেন্ড সেট করব আমরা। এটা কিন্তু আগে হয়েছে, যেমন ইউরোপে আপনার যে এই যে পরিবেশবাদী আন্দোলন, তারপরে ধরেন যুদ্ধবিরোধী আন্দোলন, অ্যাংরি ইয়ান মুভমেন্ট, এগুলি কিন্তু হয়েছে 60s, এগুলি হয়েছে কিন্তু। এটা একটা হইতে পারে। আর একটা হইতে পারে যে রাষ্ট্র যদি ইয়াং জেনারেশনের উপরে কোনো কিছু চাপিয়ে দেয়, রাষ্ট্র তো চাপায় না, রাষ্ট্র তো আপনার সরকারের মধ্য দিয়ে ম্যানিফেস্টেড হয়। সরকার যদি চাপিয়ে দেয়, তাইলে সেটা একটা মুভমেন্ট করতে পারে। যেমন আমরা কোরিয়াতে দেখছি, এই যে আন্ডার কম্পালশনে যে মিলিটারি যাইতে হবে, তখন তারা এই কনস্ক্রিপশনের বিরুদ্ধে আন্দোলন করছে। সো কতগুলি পার্সপেক্টিভে জেনজিরা, বা মোর প্রেসাইসলি আপনার ইয়াং জেনারেশন, তারা অ্যাক্ট করবে আগামীতে অ্যাক্ট করবে, এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এবং এটা ইউরোপে ছড়িয়ে যাওয়ার, ইউরোপে যেহেতু ডিসপ্যারিটি নাই, খুব একটা ডিসপ্যারিটি নাই, এবং ডেমোক্রেসি এখানে সাউথ এশিয়ার একটা কমন একটা অভিন্ন ইয়ে আছে না, যেমন
একটা হচ্ছে ধরেন যে ওই গণতন্ত্রহীনতা, কর্তৃত্বপরায়ণতা, দুর্নীতি, ঘুষ, রাষ্ট্রীয় নিপীড়ন, একটা অভিন্ন কিছু আছে কিন্তু আমাদের সাউথ এশিয়ায়। তো ইউরোপ আর ইউরোপে তো এরকম ডিসপ্যারিটি নাই, এবং ওখানে একটা একটা নিস্তরঙ্গ সমাজ। আমাদের সমাজ তরঙ্গায়িত, ইউরোপের সমাজ তো বেসিক্যালি নিস্তরঙ্গ, না, এটা চলতেছে স্বাভাবিক গতিতেই চলতেছে, তেমন কোনো মানে ছন্দপতন নাই। বিশেষ করে আপনার স্ক্যান্ডিনেভিয়ানগুলিতে তো একেবারেই নাই, একেবারেই নিস্তরঙ্গ সমাজ। হ্যাঁ, তো ফলে ওইখানে যাবে কিনা আমি জানি না। তবে আমেরিকার ব্যাপারটা আই এম হোপফুল টু সাম এক্সটেন্ট। সেটা হচ্ছে আমেরিকার যে নানা রকম যে অসঙ্গতি, আমেরিকার যে বোথ ডোমেস্টিক এবং ফরেন পলিসি, যেমন ট্রাম্পের প্রশাসন আপনি দেখেন, মানে আপনার এই যে ভেতর থেকেই তো নানা রকম কথা, যে এখন যেটা বের হয়েছে আর কি, যে এই যে কী বলে, যে দের ইজ নো ফলসুড, দের ইজ অল্টারনেটিভ ট্রুথ। হ্যাঁ, মানে একটা পোস্ট ট্রুথ, এটাকে পোস্ট ট্রুথ এরা নাম দিছে আর কি, সত্য পরবর্তী যুগ। হ্যাঁ, ওইটা আমি বলছি যে এই তরঙ্গটা নাই কেন মনে হচ্ছে আপনার? কোথায়? ইউরোপে। আপনি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির কথা বললেন, ইউরোপের কথা বললেন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে বলছে মোটেই কোনো তরঙ্গ নেই। হ্যাঁ, তরঙ্গ নাই, না এইটা। স্ক্যান্ডিনেভিয়ান যারা যুবক আছে অন্যদের সাথে কথা বলে আপনার এরকম মনে হয়েছে? হ্যাঁ, আপনি না, এখানে সবচেয়ে বড় কথা কি, আপনি সোসাইটিতে যদি গুড গভর্নেন্স থাকে এবং মানে ধরেন আমি এরকম উদাহরণ দিই, আমার নাতি একটা সুইডেন থাকে, হি ইজ ভেরি হ্যাপি, বিয়ে করেছে, ওখানেই সেটেল, হ্যাপি, এবং তার মধ্যে কোনো ডিসস্যাটিসফ্যাকশন আছে ওই আছে এরকম না। এবং আমি দু একবার জিজ্ঞেস করে দেখেছি, ওই একই রকম, আমাদের ওখানে তো এসব কিছু নেই, আমরা ভালোই আছি। আপনি এটাকে কি বলছেন? হ্যাঁ, আমি তো দ্যাট ইজ হোয়াট আই এম ট্রাইং এটা টু সে। নিস্তরঙ্গ বলছেন? এটা নিস্তরঙ্গ। এইটা এখানে আমরা মানে আপনি তার হ্যাপিনেস চান নয়, হ্যাঁ, শামসুর রহমানের মতো বাগান চান না, ফুলের বাগান। না না, এখানে ব্যাপারটা হয়েছে কি, আপনি যদি আপনার শাসক পরিবর্তনের যদি ডেমোক্রেটিক প্রক্রিয়া থাকে, যে উই ক্যান চেঞ্জ আওয়ার, ওখানে আছে, তার আছে, কারচুপি হচ্ছে না। না হচ্ছে না, এক। দুই নম্বর, যদি গুড গভর্নেন্স থাকে, যদি সোসাইটিতে পিস থাকে, যদি আপনার অর্থনৈতিকভাবে যদি তারা কোনো আনসেফ ফিল না করে, হয় শুধু তরঙ্গায়িত, দরকার নেই তো, তাই না? আমরা তরঙ্গায়িত হচ্ছি কেন? আমরা নানা রকমভাবে অ্যাফেক্টেড। আমেরিকার যুবকরা এরকম ফিল করছে? আমেরিকার যুবকদের মধ্যে ওই যে মানে ডাইভার্সিটি আছে, এখানে নানা রকম, মানে আমেরিকা হয়েছে কি, এটা তো আসলে একটা কি বলে সংকর জাতি, না? এটা একটা কি বলে, যে ওই যে ক্লিনটনকে জিজ্ঞাসা করেছে হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ আমেরিকা, বলছে এটা হচ্ছে ইমিগ্রেশন ইজ দি স্ট্রেংথ অফ আমেরিকা। এই যে নানা জাতির গোষ্ঠী, এখানে নানা রকম ডাইভার্সিটি আছে। তো তারপরেও আপনার আমি আমেরিকার ইয়াং জেনারেশনকে না ভাবতে হবে যে তারা মানে কি অস্ত্র ব্যবসায়ী, অথবা ধরেন যে এই সব তাদের অনুগত থাকবে, না তারা একটা শুভ চিন্তা নিয়ে পৃথিবীকে চেঞ্জ করার একটা ইয়ে করবে, সেইটা তাদেরকে ভাবতে হবে। আপনি ডিজায়ারের কথা বলছেন, desire, ঠিক আছে, থ্যাংক ইউ। সাকিব আনোয়ার, মানে কথা তো শুনলেন ওনার, তরঙ্গ নাই ইউরোপে, কিন্তু আপনি বলছেন যে না, ওখানেও এরকম একটা কিছু হতে পারে, কি দেখে মনে হলো আপনার? ধন্যবাদ। না, মানে তরঙ্গ নাই এই অর্থে যে ধরেন যে সমস্ত কারণে এখানে ট্রিগার করেছে, বিশেষ করে ধরেন মত প্রকাশের স্বাধীনতা, এটা একটা গুরুত্বপূর্ণ মানে এখানে এলিমেন্ট হিসেবে কাজ করেছে। দক্ষিণ এশিয়ায় যে সংক্রমণটা, সাহসের সংক্রমণ বলি বা ওই বিপ্লবের সংক্রমণ বলি, বা মানে প্রতিবাদী হয়ে ওঠা, সেটার যে সংক্রমণ, এখানে মত প্রকাশের স্বাধীনতার ওপরে যে হস্তক্ষেপ রাষ্ট্র মানে সরকারের আলটিমেটলি, সেটা এখানে একটা ট্রিগার করছে। আরেকটা হচ্ছে যে গণতন্ত্রহীনতা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো দুর্নীতি। এই বিষয়গুলো আসলে এখানে এই পরিস্থিতিটাকে তৈরি করার পেছনে অনেক বড় একটা মানে ভূমিকা আছে। কিন্তু ইউরোপে বা বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর কথা বলছিলেন, সেখানে এই বিষয়গুলো তো নাই। কিন্তু মানে পশ্চিমে এর একটা প্রভাব, মানে এখান থেকে যেটা যাচ্ছে এই তরঙ্গটা এভাবে পৌঁছাতে পারে, বা কিছু কিছু ক্ষেত্রে টু সাম এক্সটেন্ট এটা পৌঁছেছে, মানে সেখানে সরাসরি রাষ্ট্রের মানে রেজিম চেঞ্জের জন্য মানে সেটা লক্ষ্যটা আসলে তেমন হবে না। ভারতে যেমন লক্ষ্যটা এবার ছিল শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে, তারা আপাতত এই জায়গাতে সাকসেসফুল। ঠিক সেরকম এভাবে বলতে পারি যে তারা আসলে রেজিম চেঞ্জের দিকে যেতেই পারেনি।
মানে এখানে অনেক তাড়াতাড়ি রেসপন্ড করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। ইন্ডিয়ান গভর্নমেন্ট রেসপন্স করেছে, এবং আরেকটা বিষয় হলো যে ইন্ডিয়ান যে মানে গভর্নমেন্টের যে স্ট্রাকচার, মানে রাষ্ট্র হিসেবেই ভারতের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাই আসলে হঠাৎ করে এই যে আন্দোলন, যেটা যেভাবে শ্রীলঙ্কায় অল্প সময়ের মধ্যে, বাংলাদেশে অল্প সময়ের মধ্যে বা নেপালে অল্প সময়ের মধ্যে মানে রেজিম চেঞ্জ হয়ে গেল, সেটা ভারতে আসলে সম্ভব না খুব দ্রুত সময়ের মধ্যে। কিন্তু যেটা জন্ম নিয়েছে, মানে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবার পর সম্ভবত এটাই তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এবারই, এবং সেটা কিন্তু কোনো রাজনৈতিক দলের আন্দোলন থেকে সেই চ্যালেঞ্জের মুখোমুখি সে হলো না। এটা হলো এই জেনজি অভ্যুত্থান না হোক, মানে এই জেনজির যে বিক্ষোভ, যে ক্ষুব্ধতা, যে প্রতিবাদ, যে প্রতিরোধ, সেখান থেকে সে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হলো। এবং স্বাভাবিকভাবেই আগামী নির্বাচনে, মানে আগামীতে সেই নির্বাচন পর্যন্তও যদি এই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে নরেন্দ্র মোদী সরকার, তাহলেও এই আন্দোলনের অনেক বড় একটা প্রভাব পরবর্তী নির্বাচনে থাকবে, এটা নিঃসন্দেহে বলা যায়। ফলে এটা নরেন্দ্র মোদী সরকারের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইনফ্যাক্ট, মানে সে ক্ষমতা আসার পর। আর ইউরোপ আমেরিকাতে যেটা, মানে সেখানে ধরেন আন্দোলনগুলোর ব্যাপার কেমন হতে পারে, সেটা হলো ধরেন জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধি, আবাসন সংকট, মানে ধরেন চাকরির অনিশ্চয়তা, বিশেষ করে এআই এর যেভাবে আসলে প্রভাব এখন সারা পৃথিবীতে, জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ, তারপর ধরেন যুদ্ধকেন্দ্রিক যে অর্থনৈতিক সংকট, এইগুলোর বিরুদ্ধে তাদের একটা অবস্থান আমরা দেখতে পারি। এবং কিছু কিছু ক্ষেত্রে ইউরোপ আমেরিকাতে যদি আমরা দেখি, এই জেনজি বলি কিংবা তরুণদের মধ্যে বলি বা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মানে শিক্ষার্থীদের মধ্যে বলি, এই ধরনের বিষয় নিয়ে তাদের মধ্যে এক ধরনের কিন্তু মানে সচেতনতা এবং প্রতিবাদ করার এক ধরনের প্রবণতা ইতোমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কথার প্রেক্ষিতে আমি বলতে পারি কি, যে নিজেদের স্বার্থে আঘাত যদি না পড়ে, হ্যাঁ, তাহলে কিশোর বলি, তরুণ বলি, প্রবীণ বলি আর বৃদ্ধ বলি, কেউই ঠিক মতো মুভ করে না। বাস্তবতা এটা ঠিক, এবং এটা দক্ষিণ এশিয়াতেও ঠিক। দক্ষিণ এশিয়াতে যেটা হয়েছে সেটা রাজনৈতিক সচেতনতা, আসলে রাজনৈতিকভাবে তাদেরকে সচেতন করে তোলা হয়েছে গণতন্ত্রহীনতার মধ্য দিয়ে, বাক স্বাধীনতা হরণ করার মধ্য দিয়ে। এগুলো যদি না করা হতো তাহলে আসলে রাজনৈতিকভাবে তারা যে শিক্ষিত হয়ে উঠেছে, যেটা আলতাফ পারভেজ বললেন, যে তাদের যে বক্তব্য বয়ান যেগুলো সামনে এসছে, তাদের যে স্লোগানগুলো সামনে এসছে, সেখান থেকে মনে হয় যে তারা রাজনৈতিকভাবে সচেতন, এবং তারা ইতিহাস জেনে তারপরে আসলে এসছে, ইতিহাসের কথাবার্তা তারা বলছে। এটা আসলে তাদেরকে মানে তারা একরকম বাধ্য হয়েছে এখানে আসলে এগুলো জানতে, কারণ যেভাবে আসলে তাদের উপরে অনেক কিছু চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছে রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে। কিন্তু ইউরোপ আমেরিকাতে যেটা হবে সেটা মানে হতে পারে ভবিষ্যতে কি হবে, আজ থেকে 5 বছর 10 বছর পর বিভিন্ন জেনারেশনের ব্যাপারে, মানে আপকামিং আলফা বিটা তাদের সম্পর্কে যেটা মোহাম্মদ বললেন, তারা যখন আসবে তখন হয়তো পরিস্থিতি ভিন্ন দিকে যাবে, টেকনোলজি কোথায় চলে যাবে, তার সেটার ব্যবহার তারা কীভাবে করবে, সেটা এখনই আমরা এই জায়গায় দাঁড়িয়ে থেকে বলতে পারছি না। কিন্তু ইউরোপ আমেরিকাতেও এই আন্দোলনগুলো জেনজির মাধ্যমে, অর্থাৎ 2012 সাল পর্যন্ত যাদের জন্ম, তাদের মাধ্যমে হতে পারে। কিন্তু সেক্ষেত্রে লক্ষ্যটা হবে নীতি সংস্কার, আইনের পরিবর্তন, কাঠামোগত কিছু পরিবর্তন, এই জায়গা পর্যন্ত। কিন্তু এটা রেজিম চেঞ্জ পর্যন্ত আসলে তাদের লক্ষ্য নির্ধারিত হবে না বলে আসলে মনে হয়। জি, থ্যাংক ইউ জনাব আলতাফ পারভেজ। আরব বসন্তের সাথে দক্ষিণ এশিয়ার এই বসন্তের কি কি সাদৃশ্য বা কি কি পার্থক্য দেখেন? সাথে প্রশ্ন করছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা কোল্ড ওয়ারের মতো জেনজির এই উত্থান কি বিশ্ব রাজনীতি ব্যবস্থার কোনো প্রভাব ফেলতে পারে? ধন্যবাদ। আপনি এটা আমি উত্তর দেওয়ার আগে বিনয়ের সাথে আর একটা জিনিস, এই যে যেটা আপনি একটু আগে বলছিলেন আমার সহ আলোচকদের, যে আমেরিকায় এটা কোনো আন্দোলন আকারে জেনজিরা দাঁড়াবে কিনা, এটা তো দাঁড়িয়েছে ইতিমধ্যে। মামদানির বিজয় তো সারা পৃথিবীতে আলোড়ন তুলেছে, এবং মামদানি যেই রাজনৈতিক প্রজন্মের উপর দাঁড়িয়ে বিজয়ী হলেন, এরা অনেকেই তরুণ, সংখ্যাগরিষ্ঠই তরুণ। এবং স্যান্ডার্সের যে ভিত্তি, সাংগঠনিক ভিত্তি, তার দেখবেন যে তার সাথে যেই নারী নেত্রীরা যুক্ত, অকেসিয়া কর্টেজ সহ, এরা তো সবাই তরুণ। এবং আমেরিকায় যুদ্ধবিরোধী আন্দোলনের বড় অংশই হলো তরুণ সমাজ। ফলে আমি বলবো যে সেখানেও ইতিমধ্যে তরুণদের ভিতর একটা রাজনীতি সচেতনতার ঢেউ উঠেছে, কিন্তু সেটা সরকার মানে নির্বাচনে বিজয়ীর দিকে যাচ্ছে না, কারণ আমেরিকাতে একটা বন্দোবস্তটা খুবই জাঁকালো, মানে খুবই পুরনো দ্বিদলীয় একটা ব্যবস্থা আছে, এবং কর্পোরেটদের প্রভাব সহ এই দুই দল একটা সিস্টেম, কঠিন সিস্টেম, সেটা হয়তো এখনই তারা ভাঙতে পারছে না। কিন্তু মামদানি সহ এরকম কয়েকজনের বিজয় কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে আমেরিকায় তরুণদের রাজনীতিতে মোটা দাগে একটা উত্থান ঘটছে, এবং নতুন দৃষ্টিভঙ্গি সহ উত্থান ঘটছে। ওই দ্বিদলীয় ব্যবস্থার বাইরে চিন্তার জায়গা থেকেই নতুন চিন্তা নিয়ে উত্থান ঘটছে।
তারপরে আপনি যেটা বললেন যে আরব বসন্তের সঙ্গে, আরব বসন্তের সাথে আমাদের এখানের আন্দোলনের ধরনের মানে সাউথ এশিয়ার প্রত্যেকটা দেশের ঘটনার মিল আছে। সেখানেও অনেকটা প্রস্তুতিহীনভাবে কথা, যেই প্রস্তুতিটা আপনি বলছেন যে আগের দিনে দলের একটা দলিল থাকবে, সেই আকারে ঘটেনি, সেখানেও স্বতঃস্ফূর্তভাবে ঘটেছে। কিন্তু মিলের দিক হলো সেখানেও স্বৈরশাসনের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, কুশাসনের বিরুদ্ধে, দমনপীড়নের বিরুদ্ধেই মূলত বিক্ষোভটা হয়েছে, বিদ্রোহটা হয়েছে। এই 3 দেশেও তাই। আমাদের এখানে বৈশিষ্ট্যের ক্ষেত্রে একটাই শুধু বেশি, যে এখানে রাষ্ট্রযন্ত্রের কাঠামোগত পরিবর্তনও বিশেষভাবে চাইছিল। আরব বসন্তে মূলত চাচ্ছিল স্বৈরাচারের পতন, সুষ্ঠু নির্বাচন। কিন্তু আমার মনে হয় যে দক্ষিণ এশিয়ায় চাওয়াটা আর একটু বেশি। এখানে পরিবর্তনটা হওয়া প্রয়োজন আরও বেশি মৌলিক ধাঁচের। এবং আবার আরেকটা মিলের দিক, সেখানেও অনেকাংশে ব্যর্থ হয়েছে মানে লক্ষ্য পূরণে। এখানেও নির্বাচন হয়েছে সুষ্ঠু, অন্তত 3টা দেশে হয়েছে, নতুন নেতৃত্ব এসেছে, কিন্তু মৌলিক সংস্কার খুব বেশি হয়। বেশ, থ্যাংক ইউ জনাব মাহবুব কামাল। এই নতুন শক্তির প্রভাব দীর্ঘমেয়াদে বা মধ্যমেয়াদে কি দেখছেন? ভবিষ্যৎ রাজনীতিতে তাদের অবস্থান এবং ইম্প্যাক্ট কি হতে পারে? আচ্ছা, আমি আপনার সময় কিন্তু 2 মিনিটের মধ্যে আচ্ছা বলতে হবে। আলতাফ ভাইকে একটু বলি। সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি কিন্তু আগেও বলছি লো কি হচ্ছে। হ্যাঁ, মামদানি ব্যাপারটা একটা লোক, আমি বলছি ব্রড বেসড। হ্যাঁ, দেখেন আমেরিকার সিস্টেমের বিরুদ্ধে কিন্তু যে ব্যান্ড শিল্পী যারা না, অনেক আগে থেকে কিন্তু স্যাটায়ারিক্যাল গান গাচ্ছে, বব ডিলান ফিওন এগুলি আছে, কিন্তু এগুলির একটা অর্গানাইজ যে রূপ সেটা কিন্তু হচ্ছে না। একটা ব্রড বেসড আন্দোলনের কথা বলতেছে। লো কি হচ্ছে? প্যালেস্টাইনের বিরুদ্ধে, প্যালেস্টাইনে যে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে হয়েছে না, নানা জায়গায় তো প্রোটেস্ট হয়েছে, কিন্তু এগুলি আবার মিলিয়ে গেছে। আমি 2টা জিনিস বলি মান্না ভাই। একটা হচ্ছে যে আমাদের জেনজির উদ্দেশ্যে আর আমাদের সরকারের উদ্দেশ্যে একটু আমি তাগিদ ফিল করতেছি। আমাদের জেনজিদের উদ্দেশ্যে আমার একটা কথা আছে, দেখেন টেকনোলজি উইদাউট লিবারাল আর্টস ক্যান বি ডিস্ট্রাকটিভ, এটা তাদের বুঝতে হবে। শুধু টেকনোলজি নির্ভর হলে হবে কি, এইটা যেমন আইনস্টাইন কী করতেন, আইনস্টাইনের সাথে একটা বেহালা রাখতেন, হ্যাঁ, এইটা বোঝানোর জন্য যে দিস এ লিবারাল আর্টস। হ্যাঁ, আমি টেকনোলজিস্ট, বাট ধরেন লিবারাল আর্টসের মধ্যে অনেক কিছু, হিস্ট্রি পড়ে, ফিলসফি পড়ে, তারপরে সব কিছুই পড়ে লিবারাল, সুকুমার বৃত্তি, আর্ট, কালচার, এগুলো যদি যুক্ত না হয় টেকনোলজির সাথে, তাহলে ইট ক্যান বি ডিস্ট্রাকটিভ, এটা ক্ষতিকর হইতে পারে। হ্যাঁ, এবং এইটা আমাদের হিস্ট্রি জানতে হবে, এবং এই দর্শন এগুলো মিলে একটা হইতে পারে আর কি, তা না হলে কিন্তু হবে না। আর সরকারের প্রতি আমার একটা ইস্যু, দেখেন আমি শিক্ষামন্ত্রী বিশেষ করে বলতেছি, সামনের দিনে কোনো প্রশ্নপত্র ফাঁস করেন না, বুঝছেন? আপনি যদি এইবার যদি কোনো ধরা খেতে 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 বেঁচে গেছে। হ্যাঁ, এইবার যদি প্রশ্নপত্র ফাঁস হয়, কারণ ভারতের তো এটা প্রশ্নপত্র ফাঁস নিয়ে হয়েছে, তাই না, প্রথমত, তাহলে কিন্তু উইট উইল বি এ গ্রেট সোর্স অফ ইন্সপিরেশন। এবং তারা এই গতবার তো মোটামুটি থামাইতে পারছেন, হ্যাঁ, থামাইতে পারে, এইবার যদি প্রশ্নপত্র ফাঁস হয় তাইলে কিন্তু থামাইতে পারবেন না। হ্যাঁ, এবং এই ব্যাপারে খুব মানে সচেতন থাকতে হবে সরকারকে, বিশেষ করে কতগুলো শিক্ষাক্ষেত্রের কতগুলি বিষয় নিয়ে। কারণ জেনজিরা তো মানে শিক্ষার সাথে সম্পর্কিত বেশিরভাগ, মানে ধরুন 25-এ আপনি ধরেন যে মাস্টার্স করে ফেললে শেষ হয়ে গেল, কিন্তু আপনি তো জেনজির সংজ্ঞা দিচ্ছেন, গ্লোবালি দিচ্ছেন তো এটা 29, তাই না? তাইলে এই যে 25 পর্যন্ত যারা, তারা তো শিক্ষার সাথে ডিরেক্টলি রিলেটেড। সো শিক্ষা সংক্রান্ত কোনো ব্যাপারে কোনো মানে অসঙ্গতি থাকা চলবে না, তাই কিন্তু বিপদ আছে। আর কি বলতেছে, আর কি সময় আছে? না, আসলে সরি, সাকিব আনোয়ার, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের রেজিম চেঞ্জ হয়েছে। ইন্ডিয়াতে ঠিক রেজিমে হাত পড়ে নাই, কিন্তু রেজিমে বাতাস লেগেছে বেশ জোরেই। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালে নির্বাচিত সরকার এসছে, নেপালে জেনজির সরকার হয়েছে, কিন্তু সেই সরকারের বিরুদ্ধে জেনজি আন্দোলনে নেমেছে। এই পুরো ব্যাপারটা কিভাবে দেখবেন, এবং বাংলাদেশে এর কি সাদৃশ্য বা কি গরমিল দেখেন? 2 মিনিটের মধ্যে বলতে হবে। ধন্যবাদ। আমি কিন্তু সময় কম। হ্যাঁ, আমি আলতাফ ভাইয়ের ওই আরব বসন্তর সাথে মানে দক্ষিণ এশিয়ার যে মানে সাদৃশ্য বা বৈসাদৃশ্য, ওটা ধরে আসলে এই কথাটা শেষ করি। আরব বসন্তের ক্ষেত্রে যেই মানে লক্ষ্যের ব্যাপারে একটা জায়গা ছিল না যে রাষ্ট্রের কাঠামোগত কোনো সংস্কার করতে হবে, কিন্তু দক্ষিণ এশিয়ায় এই দাবিটা উঠেছে। কারণ দক্ষিণ এশিয়ায় যারাই এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে, প্রথমে
বা সামনে জেনজি থাকলেও পেছনে তো যে যখন সকল রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, সাধারণ মানুষ যখন এখানে যুক্ত হয়েছে তখনই আসলে সফলতাগুলো এসছে, এবং তখন সেই জায়গা থেকে রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের একটা মানে দাবি উঠেছে। এর কারণ তারা জানে, মানে এই আন্দোলনের সাথে যারা যুক্ত, সাধারণ মানুষ বলি, ছাত্র জনতা, তারা জানে যে এই কাঠামোর মধ্যে যদি থাকা হয় তাহলে এই রেজিম পরিবর্তন হওয়ার পর যারাই আসুক না কেন, ইনফ্যাক্ট যদি তাদের নিজেদের সরকারও গঠিত হয়, যেটা নেপালে হয়েছে এবং তার বিরুদ্ধে আবার এখন ওই জেনজি আবার আন্দোলন করছে, এই কাঠামো যদি না ভাঙা হয় তাহলে যেই আসুক না কেন তার নিজেরাও যদি সরকার গঠন করে এক সময় গিয়ে, তাহলে আবার ওই পূর্বের অবস্থা ফিরে আসবে। এটা হচ্ছে আরব বসন্তের সাথে এখানে মানে দক্ষিণ এশিয়ায় যে মানে একটা পার্থক্য, এবং এই কারণেই শেষ করবেন কথা। জি এই কারণেই আমরা এখানে দেখছি যে এখন আবার বাংলাদেশে একটা নতুন নির্বাচিত সরকার আসলেও জেনজি বলেন বা এই যে তরুণ সমাজের দিক থেকে একসময় যারা একসাথে লড়াই করেছে সেই সরকারের বিরুদ্ধেও কিন্তু এখন আমরা মাঝে মাঝে তাদেরকে কথা বলতে মানে শুরু করেছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু কথাবার্তা আসছে। কারণ এই সরকার যদি শুরুতে যেটা বলছিলাম, যদি ক্রনিক ক্যাপিটালিজম, ডিজাস্টার ক্যাপিটালিজম এগুলো যদি আগের মতো আগের সরকার মতো চালাতে থাকে, তাহলে আলটিমেটলি আবারও এখানে একই ধরনের পরিস্থিতি তৈরি হবে, এবং যদি রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হয়। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের তিনজনকেই। মোটামুটি একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটু জটিলও বটে, বেশ কিছুখানি অস্পষ্ট সেই সাবজেক্টের উপরে খুবই চমৎকার আলোচনা করেছেন। দর্শক মণ্ডলী, অনুষ্ঠান শেষ করব, কিন্তু শেষ করবার আগে ওই শেষ হয়ে হইল না শেষের মতো, জেনজি এখন কোথায় আছে, জেনজি কত দূর যাবে, এটা কি যাবে কিছু দূর? একটু ধারাবাহিকভাবে যদি কেউ খেয়াল করেন, আরব বসন্ত থেকে ধরেন, ইচ্ছা করলে এটাকে আরও পেছনে নেওয়া যায় জেনজির সাথে তুলনা করবার মতো। যেমন মাহবুব কামাল আলোচনার সময় আমাদের স্বাধীনতা যুদ্ধের আগের আন্দোলনের কথা বলেছেন, আসামের কথা বলেছেন, এরকম করে আরও বলা যায় 60-এর দশকের ইউরোপের যে যুব বিদ্রোহ তার কথা বলা যায়। মোট কথা হচ্ছে যে জেনারেশন টু জেনারেশন, প্রজন্ম থেকে প্রজন্মের এই যে পার্থক্য এবং এর যে উন্নয়ন চিন্তায়, মননে, ভাবভঙ্গিতে, প্রকাশে, এগুলো আমাদের সবার বোঝা দরকার। যারা এই আন্দোলনের মধ্যে আছি কিংবা নাই, যারা সরকারে আছি, এমনকি যারা মনে করি যে এতে কি আসে যায়, আবার আমি তো কোনো কিছুর মধ্যে নেই, আমি রাজনীতিও করি না, আমি দেশটি অত ভাবি না, আমি শুধু নিজেকে নিয়ে আছি, তিনিও এই ভাবনার বাইরে যেতে পারবেন না। কারণ এরকম তো হতেও পারত, জেএনজির আন্দোলন ভারতে আরও জোরদার হতো এবং সেটা আরও চলতে থাকতো। বলা হয় পৃথিবীর অন্যতম বৃহত্তম গণতন্ত্রের দেশে একটা অভ্যুত্থানের মধ্যে সরকার পরিবর্তন হয়ে যেত। না, এরকম হয়নি, তা তো নিশ্চয়ই আমার মনে আছে, বলবার সময় এটাও আমার মনে রাখছি। আমি বলছি যে এই জেএনজি আজ থেকে 5 বছর পরে, 10 বছর পরে কি পারফর্ম করবে তা কিন্তু জানি না। সরকারগুলো হুঁশিয়ার থাকেন এবং যারা রাজনীতি করছেন তারাও বিবেচনার মধ্যে রাখেন। এই বিবেচনা নিয়েই আমরা আগামীতে আবার পথ চলব, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।